আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। সাথে আছে আমি নুসরাত জাহান মুন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশে করোনায় আরও 43 জনের মৃত্যু। রাজশাহীর পরিস্থিতি ভয়াবহ। 13 দিনে মারা গেছে 101 জন। 4 জেলায় এলাকা ভিত্তিক লকডাউন। নির্দিষ্ট সময় কালো টাকা সাদা করার পক্ষে বিসিসিআই। বাজেটের ঘাটতি মোকাবেলায় বন্ড ছাড়া ও কর কাঠামোতে আমূল সংস্কারের আহ্বান। বাজেট ব্যবসা বান্ধব হলেও পোশাক খাতের প্রস্তাবনার প্রতিফলন ঘটেনি বলছে বিজিএমইএ। নগদ সহায়তায় আরোপিত কর প্রত্যাহারের দাবি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে রক্ষায় সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে বলেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে বৃক্ষরোপণের আহ্বান। দর্শক, শিরোনাম বলছিলাম, বিস্তারিত সংবাদে যাচ্ছি। আর শুরুতেই করোনা পরিস্থিতি। দেশে গত 24 ঘন্টায় শনাক্ত কোভিড-19 রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে কমলেও মৃত্যু বেড়েছে। একদিনে আরও 43 জনের মৃত্যু হয়েছে। আগের দিন একই সংখ্যা ছিল 34। আর 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1447 জন রোগী। আগের দিন 1887 জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। শনিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে 8,09,314 জন হয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা মোট সংখ্যা বেড়ে হয়েছে 12,803 জন। ভারতে উদ্ভূত ডেল্টা ভ্যারিয়েন্ট দেশে ছড়িয়ে পড়ার মধ্যে গত এক সপ্তাহে রোগী শনাক্ত মৃত্যুর সংখ্যাও আশঙ্কাজনক হারে বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে রোগী শনাক্তের হার 23.48% বেড়েছে। মৃত্যুর হার বেড়েছে 25%। 7 দিনে নমুনা পরীক্ষা 8.71% বেড়েছে। আর সুস্থতার হার বেড়েছে 57.91%। রাজশাহীতে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও 8 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মারা গেছে 16 জন। এ নিয়ে 13 দিনে মারা গেল 101 জন। হাসপাতালের পরিচালক বলেছেন, রোগীর সংখ্যা বাড়ায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হবার পর হাসপাতালে আসায় মৃত্যুর হার বেশি বলে মনে করছেন চিকিৎসকরা। সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। প্রতিনিধি শাহরিয়ার অন্তু রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দিন যতই যাচ্ছে রোগীর চাপ ততই বাড়ছে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহ থেকে প্রতিদিনই ভাঙছে মৃত্যুর রেকর্ড। শুক্রবার করোনা ইউনিটে সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে। তবে রোগী বৃদ্ধি পাওয়ায় রাজশাহী সদর হাসপাতালকে করোনা ইউনিট বানানোর প্রস্তুতি চলছে। আমাদের একই হাসপাতালে এই যে করোনা পেশেন্ট এবং নর্মাল পেশেন্ট ম্যানেজ করতে যে নানা ধরনের সমস্যা হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডেও করোনা রোগী, নর্মাল যেগুলো করোনা ওয়ার্ড না সেখানেও কিন্তু রোগীরা করোনা হিসেবে ডায়াগনোসিস হচ্ছে। তখন তাদেরকে আমরা গ্রাজুয়ালি করোনাতে শিফট করতেছি। এইখানে একই হাসপাতালে যে সমস্যাটা হয় সেটা এখন আমরা ফেস করছি। অনেকটা প্রাণের ঝুঁকি নিয়ে হাসপাতালে সেবা নিতে আসছেন রোগী ও তার স্বজনরা। আমাদের রাজশাহী এখন সব বাংলাদেশের মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ অবস্থা। আমাদের রাজশাহীর মানুষকে দেখে সারা বাংলাদেশ ভয় করছে। যেতে হচ্ছে বাধ্য হয়ে, উপায় নাই। কারণ আমার তো বিপদ, আমার সন্তানের জন্য, আমার ওয়াইফের জন্য এখন আমার তো আশাই লাগতেছে। ঝুঁকিপূর্ণ যেহেতু এটা করোনা, সবাইকে সাবধান সতর্ক থাকতে হবে। করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগীদের মধ্যে বেশিরভাগই চাঁপাইনবাবগঞ্জের। তারা প্রাথমিক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা না নেওয়ায় মৃতের সংখ্যা বাড়ছে বলে জানালেন সিভিল সার্জন। বর্তমানে যেই রোগীগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে তারা খুব ক্রিটিক্যাল কন্ডিশনেই হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে এত ক্রিটিক্যাল কন্ডিশনে যখন রোগীগুলো হাসপাতালে ভর্তি হচ্ছে তখন দেখা যাচ্ছে যে তাদের যে হাই ফ্লো অক্সিজেন অথবা আইসিইউ বেড এগুলো ব্যবস্থা করা হওয়া সত্ত্বেও তাদেরকে সার্ভাইভ করানো যাচ্ছে না। 12 দিনে রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মারা গেছে 93 জন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন 225 জন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কোনোভাবেই থামছে না করোনার সংক্রমণ ও মৃত্যু। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টের আতঙ্ক। এই অবস্থায় সীমান্তবর্তী কয়েকটি জেলায় চলছে লকডাউন। নতুন করে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী 10টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। আর 12 দিন ধরে চলা বিশেষ লকডাউনের মাঝেই চাঁপাইনবাবগঞ্জে আক্রান্তের হার এখন 55 বেশি। প্রতিনিধিদের তথ্যচিত্র, নূর মোহাম্মদের রিপোর্ট। করোনার সংক্রমণ ও ভারতীয় ভেরিয়েন্ট রোধে একের পর এক জেলায় দেয়া হচ্ছে লকডাউন। এরপরও থামছে না করোনার থাবা। বিশেষ করে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোর অবস্থা ভয়াবহ।
চাঁপাইনবাবগঞ্জে ১২ দিন ধরে চলা বিশেষ লকডাউনেও কমেনি সংক্রমণ। গত একদিনে এ জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯৪টি। এর মধ্যে শনাক্ত হয় ১০৭ জন। আক্রান্তের হার এখনও ৫০ ভাগের বেশি। এদিকে সাতক্ষীরায় সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহের লকডাউন। বন্ধ রয়েছে গণপরিবহন সহ দোকানপাট, মাঠে প্রশাসন। ভারতীয় ভেরিয়েন্ট সহ করোনার সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার দামুরহুদার সীমান্তবর্তী 10টি গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে এই নির্দেশনা কার্যকর হবে। হিসাবে আজকে আরও পার্কেশ্বর মদনা ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং কুড়লগাছি ইউনিয়নের 3টি গ্রামকে আমরা নতুন করে লকডাউন, ফুল লকডাউনের সিদ্ধান্ত নিয়েছি আমরা। এদিকে নোয়াখালী পৌরসভা সহ জেলা সদরের 6টি ইউনিয়নে সকাল থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। নূর মোহাম্মদ, মাই টিভি। এবার বাজেট প্রসঙ্গ। নির্দিষ্ট সময়ের জন্য অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার পক্ষে মত দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। দুপুরে মতিঝিল কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন কালো টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ রাখার দাবি জানান। বাজেটের ঘাটতি মোকাবেলায় দ্রুত বন্ড ছাড়ার এবং কর কাঠামোতে আমূল সংস্কারের আহ্বান জানান তিনি। এসএমই খাতে আরেকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণার পরামর্শ দিয়েছেন জসিমউদ্দিন। আরও জানাচ্ছেন রাকিব হাসান। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের আমদানি শুল্ক, মূসক, আয়কর সংক্রান্ত বিশেষ কয়েকটি প্রস্তাব বাস্তবায়ন করা হলে বিরাজমান খাতওয়ারি অসঙ্গতি দূরীভূত হবে। কর কাঠামোর আমূল সংস্কারের পাশাপাশি ভ্যাট আইন সহজীকরণে টাস্কফোর্স গঠনের আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। অর্থনৈতিক কর্মকাণ্ডের বিদ্যমান মন্দা পরিস্থিতি, বৈশ্বিক আর্থসামাজিক পরিবেশের তাৎক্ষণিক এবং স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুল্ক, কর কাঠামো সংস্কার করে একটি জনবান্ধব, বিনিয়োগ বান্ধব, উৎপাদনশীল রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করা অত্যন্ত জরুরি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর প্রস্তাবিত 15% আয়কর প্রত্যাহারের পাশাপাশি সব ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কর ন্যূনতম 0.25% করার প্রস্তাব করেন তিনি। সর্বমোট 3 কোটি টাকা ততোধিক হলে ব্যক্তি আয়কর দাতাদের ক্ষেত্রে ন্যূনতম করের হার 0.5% থেকে কমিয়ে 0.25% করা হয়েছে। আমরা মনে করি সকল ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ন্যূনতম করের হার 0.25% করার প্রস্তাব করছি। কালো টাকা সাদা করার ব্যবস্থা নির্দিষ্ট সময় বহাল রাখা ও বাজেটের ঘাটতি মোকাবেলায় দ্রুত বন্ড ছাড়ার পরামর্শ দেন মোহাম্মদ জসিমউদ্দিন। ম্যাক্সিমাম একটা টাইম ফিক্স করে আমাদের প্রোডাক্টিভ খাতে, যেখানে কর্মসংস্থান হবে, যেখানে প্রোডাকশন হইতে পারে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হইতে পারে, সেখানে হয়তো একটা সুযোগ দিতে পারে। একটা টাইম ফিক্স করে সারা জীবনের জন্য এটা দেওয়া খুব উচিত হবে না, কারণ এটা যদি সারা জীবনের জন্য দেয় তাহলে যারা সত্যিকারই আমরা যারা ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু নিরুৎসাহিত হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গবাদি পশু খামারিদের 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব হলেও করোনা পরিস্থিতি বিবেচনায় পোশাক খাত ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিজিএমইএ এর দেয়া প্রস্তাবনার প্রতিফলন ঘটেনি বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন। বিকেলে রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে তিনি প্রস্তাবগুলো পুনর্বিবেচনার দাবি জানান। সংকটময় মুহূর্তে বাজেটে নগদ সহায়তার উপর আরোপ করা 10% কর প্রত্যাহারের দাবি জানান ফারুক হোসেন। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। রাজধানীর উত্তরার নিজস্ব কার্যালয়ে 2021-2022 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিজিএমইএ। 2021-22 অর্থ বছরের বাজেটে আমাদের বেশ কিছু প্রস্তাব ছিল যা শিল্পের ঘুরে দাঁড়ানো ও কর্মসংস্থানের জন্য অপরিহার্য, তার প্রতিফলন হয়নি। নগদ সহায়তার উপর আরোপিত 10% কর প্রত্যাহারের দাবি পুনর্বিবেচনা, রপ্তানি প্রণোদনা 4% থেকে বাড়িয়ে 5% করার দাবি জানান বিজিএমইএর সভাপতি। নগদ সহায়তার উপর আরোপিত 10% কর প্রত্যাহারের
অনুরোধটি পুনর্বিবেচনার আবেদন করছি। এই সংকটময় সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ সহায়তা হবে। প্রস্তাবিত বাজেটে করদাতা নিয়োগকারী প্রতিষ্ঠান 10% তৃতীয় লিঙ্গের শ্রমিক কর্মচারী নিয়োগের সাপেক্ষে 5% কর রেয়াতের প্রস্তাব করেন তিনি। একদিকে আমরা ইমিডিয়েট এমপ্লয়মেন্ট করতে পারছি, আরেকদিকে আমরা নতুন ইনভেস্টমেন্টও যাতে। সুতরাং এই ব্যাপারটাতে আমার মনে হয় যে এখানে যদি আমরা একটা ইনসেন্টিভ পাই এবং এই ইনসেন্টিভের মাধ্যমে কিন্তু আমরা ইমিডিয়েট এমপ্লয়মেন্ট হবে সেটা। 1% প্রণোদনা চালু রাখা ও পণ্যের শুল্ক কর কমানোর জন্য সরকারকে ধন্যবাদ জানান মোহাম্মদ ফারুক হাসান। পোশাক রপ্তানির উপর 1% প্রণোদনা চলমান রাখা হয়েছে, আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিদ্যমান ভ্যাট আইনকে আরও ব্যবসা বান্ধব ও যুগোপযোগী করতে শিল্পের কাঁচামাল আমদানি পর্যায়ে আগাম কর 4 ভাগ থেকে কমিয়ে 3 ভাগ করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া যন্ত্রপাতি, যন্ত্রাংশ, উপকরণ এর SRO নম্বর 151/2020 বস্ত্র খাতের জন্য ফটো সেন্সিটিভ রোটারি স্ক্রিন এবং টেম্পারেচার প্রুফ আইটেম দুটি অন্তর্ভুক্ত করে রেয়াতি সুবিধা প্রদান করা হয়েছে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। করোনায় যাদের জীবনযাত্রার মান দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে তাদের জন্য বাজেটে পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা রাখা হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও 12% ব্যয় বাড়িয়ে জীবন জীবিকা রক্ষার কথা বলা হচ্ছে এবারের প্রস্তাবিত বাজেটকে। উন্নয়নের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে আর সামাজিক নিরাপত্তায় সবচেয়ে কম। বিস্তারিত জানাচ্ছেন মোবাল্লিক করিম। মহামারী করোনা থেকে উত্তরণ ও অর্থনৈতিক পুনরুদ্ধারকে লক্ষ্য রেখে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 2020-21 অর্থবছরে বাজেট প্রণয়ন করেছিলেন। 2019-2020 নজিরবিহীন পরিস্থিতিতে প্রত্যাশিতভাবেই তিনি স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান ও চাকরি রক্ষার মতো বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। 2019-2020 অর্থবছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউয়ে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়, যার কারণে প্রত্যাশিত সাফল্য আসে। লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল 3,77,810 কোটি টাকা। 2021-22 নতুন অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী অর্থবছরের চেয়ে সংশোধিত বাজেটের চেয়ে 12% বেশি, যেখানে পরিবহন ও যোগাযোগ খাতে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। পক্ষান্তরে সামাজিক নিরাপত্তা উন্নয়নে সবচেয়ে কম রাখা হয়েছে। 2021-22 অর্থবছরের বাজেট কোভিডের কারণে যারা নতুন করে দরিদ্র হয়েছেন তাদের জন্য বরাদ্দ রাখা যেতে পারত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যে জিনিসটা লক্ষ্য করেছি আমরা সেটা হচ্ছে যে কোভিডের কারণে যারা নতুন করে গরিব হয়েছে তাদের জন্য কিন্তু কিছু করা হয় এই বাজেট। সেটা একটা বড় একটা প্রত্যাশা ছিল আমাদের, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী সরকার এখানে বাজেট করবে। তারা বলেন বর্তমান পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার উপর আরো বেশি গুরুত্ব আরোপ করা উচিত ছিল। এই খাতে আরো বরাদ্দ হয়তো বাড়ানো যেত। বিশেষত এই খাতের বরাদ্দের ভিতরে আমরা দেখেছি অন্তত 5,000 কোটি টাকা এমনভাবে রাখা হয়েছে যেটা সরাসরি এখনই ব্যবহারের ব্যাপারে পরিকল্পনা সুনির্দিষ্ট করা হয়নি। আমরা মনে করি যে এই ব্যাপারে সুনির্দিষ্ট পরিকল্পনা করার প্রয়োজন আছে। যদি করোনা পরিস্থিতি আরো খারাপ হয়, মানুষের চাহিদা যদি বাড়ে, নিঃসন্দেহে এই খাতে বরাদ্দ বাড়াতে হবে। পরিবহন খাতে মেগা প্রকল্পগুলোর মান ঠিক রাখতে বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আরো সজাগ থাকতে হবে বলেও মনে করেন অর্থনীতিবিদ। যেসব চলমান প্রকল্পগুলো আছে সেগুলো কিন্তু বরাদ্দ দিতে হবে। সেখানে বড় বড় চলমান প্রকল্প আছে, বিশেষ করে পদ্মা ব্রিজ আছে, পদ্মা রেল সেতু আছে, পদ্মা, তাছাড়া আমাদের টানেল আছে চট্টগ্রামে, এবং অন্যান্য মহাসড়কের উন্নয়ন কার্যক্রমগুলো এখানে আছে। কাজেই এই চলমান প্রকল্পগুলো কিন্তু চালু রাখতেই হবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। যার যেখানে যতটুকু জায়গা রয়েছে সেখানেই গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে গণভবনে আয়োজন করা হয় বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের। ডুমুর ও সোনালু গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বনায়নের সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বনায়নের ক্ষেত্রে আমাদের অনেক সাফল্য, আমরা যে ব্যবস্থা নিয়েছি তার ফলে আজকে আমাদের প্রায় 22 ভাগ আমাদের বনায়ন সৃষ্টি হয়েছে। তাছাড়া আমাদের ব্যাপকভাবে মানে পারিবারিকভাবে বিভিন্ন
বাগান সৃষ্টি হচ্ছে, পুষ্টি বাগান সৃষ্টি হচ্ছে। তাছাড়া সকলে এখন সচেতন। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিজেদের আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। সকলকেই আমি আহ্বান জানাবো যে পরিবেশ রক্ষায় এবং আপনার নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে সব দিক থেকেই যেটা সব থেকে উপযোগী সেটা হচ্ছে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। কাজে আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে এবং যে গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ঔষধ দেবে, নানাভাবে উপকৃত হবেন। কাজে সকালে আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এই দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিবেশও দূষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশ্ব পরিবেশ দিবসে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির ওয়েবিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। সহিংসতা ও সাম্প্রদায়িক উপাদান যুক্ত হলে রাজনৈতিক পরিবেশও বিষাক্ত হয় মন্তব্য করে পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরেন ওবায়দুল কাদের। বিএনপি এদেশের ইতিহাসে গণতন্ত্রের হত্যাকারী হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। নির্বাচনে না গিয়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তীব্র সমালোচনা আর মিথ্যাচারে তীর ছুঁড়ে দলীয়ভাবে আপাদমস্তক অগণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখে তারা নাকি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সব কর্মকাণ্ডের মূল লক্ষ্য লুটপাট করা। জলবায়ু পরিবর্তন তহবিলের অর্ধেক অর্থ তারা লোপাট করেছে বলে অভিযোগ করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব পরিবেশ দিবসের গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. আরিফ। ধন্যবাদ জানিয়েছিলেন এবং বিশ্ব পরিবেশ দিবসে জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি। রাজনীতিবিদরা রয়েছে বা রাজনৈতিকরা রয়েছেন ক্ষমতাসীন, তারাও এই দুর্বৃত্ত পুঁজিবাদের হাতে বন্দী হয়ে গিয়েছেন। দলের শীর্ষস্থানীয় নেতারা বলেন, পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সরকার। সাধারণ মানুষের জন্য যাদের দরদ আছে সেই সব লোক যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে তাহলে এই পরিবেশ প্রতিবেশ বিঘ্নিত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে কুফলে আমাদের মতো গরিব দেশগুলো সাফার করবে। তো আমাদের দেশে অশিক্ষার কারণেও কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে না, দারিদ্রতার কারণেও পরিবেশ নষ্ট হচ্ছে না। পরিবেশ নষ্ট হচ্ছে দুর্নীতি পরায়ণ পলিসির কারণে। সরকারের কর্মকাণ্ড দুর্নীতি ও অনিয়মকে লক্ষ্য করেই বলে অভিযোগ করেন দলের মহাসচিব। সেই বাজেটে দেখেন তো কোথায় পরিবেশ প্রকৃতির উপরে কত টাকা বরাদ্দ করা আছে, কি আছে না আছে। মজার ব্যাপার হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের ওপরে আপনার ওয়ার্ল্ডের একটা ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংকের। সেই ফান্ড থেকে ওরা টাকাও পেয়েছিল গত কয়েক বছর ধরে, 700 কোটি টাকা। অর্ধেক খেয়ে ফেলেছে, অর্ধেক ফেরত গেছে, কাজ করতে পারে নাই। এবং তাদের মূল লক্ষ্যটা আপনার সমস্ত কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে লুট করা। নেতাকর্মীদের হতাশ না হয়ে পরিকল্পিতভাবে আন্দোলনের মাধ্যমে এগিয়ে চলার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের স্বপ্নকে তছনছ করে দিচ্ছে, সেইখান থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। পরিকল্পিতভাবে হাত পা। ঢাকা ওয়াসা থেকে বুঝে পাওয়া খালের ময়লা আবর্জনা পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয়নি বলেই রাজধানীর কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তবে আগামী বছরের মধ্যেই নগরীর কোথাও জলাবদ্ধতা থাকবে না। রাজধানীর মিরপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শেষে এমনটাই জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তরে জলাবদ্ধতার 103টি স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। সকালে মুষলধারা বৃষ্টিতে রাজধানীর কিছু এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা, দেখা দেয় যানজট, আর দু কারণে ভোগান্তিতে পড়েন নগরবাসী। মিরপুরে এক অনুষ্ঠান শেষে ঢাকা উত্তরের মেয়র জানালেন, জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষায় এর মধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেই ড্রেনগুলা ওয়াসার থেকে পেয়েছি, ওই ড্রেনগুলা আমাদের প্রত্যেকটি ড্রেনকে কিন্তু পরিষ্কার করতে হবে, এটা বাস্তব সত্য কথা। এটি আমরা 100% করতে পারি নাই, কারণ বর্ষাকালে এই ড্রেন পরিষ্কার করা যায় না। আমরা 103টি জায়গাকে আমরা দেখছি জলবদ্ধতার কারণ। আপনাদের সামনে এখনই বলতে চাই যে সামনের বর্ষর কিন্তু হবে না। এই দখলদারের বিরুদ্ধে আমাদেরকে হুঁশিয়ারি হতে হবে, তাহলেই আমরা ডেফিনেটলি
এই শহরকে জলবদ্ধ দূর করতে পারবো। এর আগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করে আতিকুল ইসলাম বলেন, নাগরিক সেবায় চালু করা হয়েছে সবার ঢাকা মোবাইল অ্যাপস। বর্ষার পানি জলবদ্ধতা পান, আমি আপনাদেরকে একটা নম্বর দিচ্ছি, আমরা দুটো হটলাইন চালু করেছি সিটি কর্পোরেশন থেকে 096022223333, আইটি নম্বর হচ্ছে 096022223334। সকলকে অনুরোধ করব উক্ত সিটি কর্পোরেশনের 333 লাইনে যদি আপনারা ফোন করেন, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্টিভিটি করে দেওয়া হয়েছে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রবাসী বিনিয়োগ কর্তৃপক্ষ গঠন ও প্রবাসীদের বিনিয়োগ সহায়ক নীতিমালা প্রণয়নের পাশাপাশি রেমিটেন্সের ক্ষেত্রে 2% স্থলে 3% প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশি এনআরবি। দুপুরে রাজধানীর ধানমন্ডির একটি হোটেলে বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারপারসন এম.এস. সেগিল চৌধুরী এ দাবি জানান। স্থায়ীভাবে ফিরে আসা প্রবাসীদের জন্য বিশেষ পেনশন স্কিম ও স্বাস্থ্য বীমা চালু এবং নতুন শ্রমবাজার অনুসন্ধানে বাজেটে বিশেষ বরাদ্দ রাখারও দাবি করেছে সেন্টার ফর এনআরবি। বিদেশ থেকে আসা স্বজনকে আনার কথা বলে প্রাইভেট কার মাইক্রোবাস ভাড়া নিয়ে কৌশলে ছিনতাই করা চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত একটি মাইক্রোবাস। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ.কে.এম. হাফিজ আক্তার। খেলা সংবাদ। বিশ্বকাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ফিরতি লেগেও ভালো ফলের আশা করছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিন্স। তিনি বলছেন, আফগানিস্তানের বিপক্ষে শেষ সময়ের গোলে সমতা নিয়ে মাঠে ছাড়ায় খেলোয়াড়দের আত্মবিশ্বাস বেড়েছে। র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যাপক ব্যবধান থাকলেও ভারতের সাথে ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা করছেন স্টুয়ার্ট ওয়াটকিন্স। কাতারে সোমবার ভারতের মুখোমুখি হচ্ছে জামাল ভুঁইয়ারা। এরপর 15 জুন ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। দর্শক, এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করে youtube/mytvnews, আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করে youtube/mytvbangla, facebook/mytvbangla, twitter/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।